আমি অনির্বাণ স্যার। অবশ্যই আগের দিন তোমরা হরমোনের দুটো পার্ট আমরা করে নেওয়ার পরে জীবন কুশলতা করেছিলাম, তারপরে আমরা হরমোন সম্বন্ধে শুরু করেছিলাম। তো প্রথম ক্লাস আমরা হরমোনের যেটা নিয়েছি সেটা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে সে ক্লাসটি করেছো এবং ক্লাসটি আশা করি তোমাদের খুব কার্যকরীভাবে লাগবে, পরবর্তীকালেও কাজে লাগবে। আমরা হরমোনের একটা পার্ট পড়ে এসেছিলাম, আজকে আমরা আরেকটি পার্ট পড়বো। আজকেও তোমরা আমাকে ক্যামেরার সামনে পাবে না, দেখবে একটা ছবি আমি ড্র করেছি। এই ছবিটা ড্র করলেও কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি ভাবে যদি বলি সেটা পাওয়া একটু অসম্ভব ব্যাপার হবে যদি আমরা করতে যাই। ঠিক আছে, করতে গেলেও পারবে না। তো আমি ছবিটাকে আমি আরেকবার একটু ড্র করে দিচ্ছি, দেখছি ক্যামেরায় পুরোপুরি আসছে না। তোমরা প্রত্যেকের ক্লাসে জয়েন করো, আমার আঁকতে খুব বেশিক্ষণ সময় লাগে না কোনো কিছু। আমি অ্যাডিনাল গ্রন্থিটাকে আঁকার চেষ্টা করছি। এটা জানোই তোমরা কি, এটা জানো বৃক্ক। এখানে আমি পুরোপুরি একটি স্ট্রাকচার এঁকেছি। দেখো মানবদেহে নিঃসৃত হরমোনের আমি এটা যেটা এঁকেছি সেটা হচ্ছে পিটুইটারি ড্র করেছি, পিটুইটারি ড্র। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, এটা হচ্ছে অগ্র পিটুইটারি, এটা হচ্ছে মধ্য পিটুইটারি। এই যে এইসব জায়গা থেকে যে হরমোনগুলো খরিত হয় সেই হরমোনগুলোর সম্বন্ধে আমরা এই অগ্র পিটুইটারি সম্বন্ধে আমরা কিন্তু পড়ে ফেলেছি। অগ্র পিটুইটারি সম্বন্ধে আমরা পড়ে ফেলেছি। আমরা যেটা বলতে আমি আগের দিন মাথায় নেই, বলেছি কিনা মাথায় আসছে না, তো সেক্ষেত্রে আমি T3 T4 লিখেছি এবং পাশে দেখো রাইট চিহ্ন দিয়েছি। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। এটা থাইরয়েডে আমরা পেয়ে যাব, বলেছি কিনা আমার পুরোপুরি মস্তিষ্কে নেই। ঠিক আছে, তো যাই হোক সেটা সম্বন্ধে আমি আজকে বলবো। আজকের এই চ্যাপ্টারটা হচ্ছে পুরোপুরি তোমাদের হরমোনের বেস করে, একদম পুরোপুরি চ্যাপ্টারটা হরমোনের উপর তৈরি করে চ্যাপ্টারটা। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা হরমোন সম্বন্ধে যতটা পড়বো তার উপরই চ্যাপ্টারটা হচ্ছে। এটার উপর তো দেখো যদি না সরি তাহলে ছবিগুলো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, আর ক্লিয়ার যদি না দেখতে পাও তাহলে তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। তাহলে এই প্রত্যেকটা পুরো ছবিটার উপর নির্ভর করছে আজকে আমাদের হরমোনের চ্যাপ্টার। ঠিক আছে, এখানে দেখো আমি বৃক্ক হয়ে গেছি, বৃক্কের উপরে দেখো প্রত্যেকটা ছবি দেখো, আগের দিনে যদি ছবি দেখো, আজকে যদি ছবি লক্ষ্য করো, তাহলে আজকে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আজকে নর্মালি দেখতে পাচ্ছি যে আজকে যে পার্টটা আমরা পড়বো সেই পার্টের উপরে আমি একটা ছবি ড্র আগে থেকে করে নিয়েছি। এখানে এই ছবিটা পুরোপুরি ক্লিয়ারলি আসছিল না বলে আমাকে সেটা আবার ড্র করতে হলো। তো তোমরা প্রত্যেকে ড্র করলে তোমাদের পক্ষে যে জিনিসটা তুমি বোঝাতে যাচ্ছ সেটা ড্র করে যদি খুব সুন্দর করে বোঝাতে যাও তাহলে খুব সহজে আমরা সেটা বোঝাতে পারবো। ঠিক আছে, এটা আমাদের বোঝানোর উপর নির্ভরশীলতা বাড়ছে প্রত্যেকেরই। প্রত্যেকটা ছবিরই আমরা যদি খুব কার্যকারিতাভাবে করি তাহলে আমাদের প্রত্যেকের সেটা সুবিধা আছে। তো এখানে দেখো প্রত্যেকটা ছবি নিয়ে আমি আলোচনা করবো, প্রত্যেকে আসছো এবং প্রত্যেকে যেভাবে আমি প্রেজেন্ট করতে বলেছি প্রত্যেকে সেভাবে প্রেজেন্ট করো। এরপর থেকে কিন্তু ক্লাস কিন্তু ব্যবস্থা আলাদাভাবে চলবে। তোমরা যদি প্রত্যেকে যদি ক্লাস না করো, তোমাদের অনেকের সমস্যা নেই আমি যতদূর শুনেছি, এবং অনেকের কাছে মহারাজের কিন্তু ফোন যাচ্ছে যে ক্লাস কেন করছে না। অনেকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছ, ক্লাস করে রোল কল দিয়ে ভাবছো বেরিয়ে গেলেই বেঁচে গেলাম, সেটা কিন্তু করো না, করলে কিন্তু সমস্যায় তুমি পড়বে। এবং প্রত্যেকটা ক্লাসের সম্পূর্ণভাবে কিন্তু একটা তথ্য তৈরি করা হচ্ছে কে কি করছে না করছে। এবং আমি তোমাদের ক্লাস শুরু করার আগে কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে যে আজকে আমাদের তো এই চ্যাপ্টারটা পড়াই হবে। এই চ্যাপ্টারের পর আমি আজকে কিভাবে তোমাদেরকে পরীক্ষা অনলাইন বেস নিতে পারি সেটা নিয়ে আলোচনা করে দেবো, এবং সেটা আমি পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই নিব, এবং তোমাদেরকে সেটা মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় যদি না রাখো তাহলে কিন্তু কোনো মতেই সেটা কাজ দিবে না। প্রত্যেককে আবার বলছি, প্রত্যেকে কিন্তু ক্লাসটা পুরোপুরি করো, না করলে কিন্তু তোমরা কিন্তু স্পষ্ট ধারণা পাবে না এবং জানতেও পারবে না যে পরীক্ষা দিব। এবং পরীক্ষার ক্ষেত্রে একদম পুরোপুরি অনলাইন বেস হবে, একদম পুরোপুরি অনলাইন বেস। সেখানে কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর আমরা বলতে পারি যে আমাদের
যে পরীক্ষা যেটা হবে সেটার আলোচনা কি করব, কিভাবে চলবো, সম্পূর্ণ আমি বিস্তর তোমাদেরকে এই ক্লাসটা শেষের পরে আলোচনা করে দেবো। ঠিক আছে, তোমাদের চিন্তা করতে হবে না, প্রত্যেকে জয়েন করো। আমি আর 20 সেকেন্ড পরেই আমি আমার ক্লাসটা শুরু করব। ঠিক আছে। তোমাদের আজকের ক্লাসের পড়ানোর বিষয়বস্তু হচ্ছে মানবদেহে নিঃসৃত হরমোন। মানবদেহে নিঃসৃত হরমোন। ঠিক আছে, এই নিঃসৃত হরমোনের উপরই আজকে আমাদের ক্লাস। নিঃসৃত হরমোনের উপরই আমাদের আজকে ক্লাস। ঠিক আছে, তো এখানে দেখো আমরা প্রত্যেকে যদি খেয়াল করি তো দেখো আগের দিন আমরা হরমোনের অগ্র পিটুইটারি এবং হরমোন কাকে বলে সেই সম্বন্ধে আমরা পড়াশোনা করেছিলাম। তো তোমাদের বইয়ে যদি যাই আমরা, তোমাদের বই অনুযায়ী আমাদের তো পড়াশোনা করতে হচ্ছে, তো সেই বই অনুযায়ী যদি যাই পেজ হচ্ছে 232। ঠিক আছে, 232 পেজের ক্ষেত্রে আমরা সেখানে হরমোন সম্বন্ধে আমরা অনেকটাই পড়ে ফেলেছি। তো সেই জায়গাতে আমাদের পড়তে হবে কি, সেই জায়গা থেকে হরমোনের যে অংশটা আমাদের এখনো পর্যন্ত পড়া হয়নি বা আমি বলিনি, সেই জায়গাটা আমরা আজকে আলোচনা করব। দেখো প্রথমেই আমরা আগের দিন থাইরয়েড গ্রন্থি সম্বন্ধে আমরা পড়েছিলাম। তো সেখানে আমাদের থাইরয়েড গ্রন্থির দেখো আমি একটা সাইডে লিখেছি T3 T4। দেখো এটা থাইরয়েডের ক্ষেত্রে যদি বলি, থাইরয়েড গ্ল্যান্ডের নিঃসৃত হরমোন হচ্ছে T4, যাকে আমরা বলেছিলাম থাইরক্সিন। মনে হয় বলেছিলাম কিনা আমার মাথায় নেই, তাই আমি আবার বলছি, সেটা হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিনের পর যদি আমরা যাই, দেখো তার উপরে লেখা আছে T3 কে আমরা চিনি ট্রাই আয়োডোথাইরোনিন, এটাকে আমরা T3 রূপে চিনি। এবং আরেকটি হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেটা হচ্ছে আমাদের ক্যালসিটোনিন। তাহলে আমরা কি কি থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত রূপে পাচ্ছি? প্রথমে পাচ্ছি T4, যাকে আমরা বলি থাইরক্সিন। তারপর আমরা পাচ্ছি T3, যাকে বলি আমরা ট্রাই আয়োডোথাইরোনিন, আর এবং পাচ্ছি ক্যালসিটোনিন। এই যে তিনটি হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি সম্বন্ধে আমরা জেনে ফেলেছি। এবার দেখো এর পরের অংশতে যদি আমরা যাই, এর পরের অংশ হচ্ছে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অগ্নাশয় গ্রন্থি। দেখো বইয়ের তোমাদের অগ্নাশয় গ্রন্থি কি বলছে কি যে পাকস্থলী নিচে ক্ষুদ্রান্তে ডিওডিনামের ইউ আকৃতির একটা বাঁক দেখা যায়। ইউ আকৃতির বাঁক আমি এখানে অনেকটা বড় এঁকেছি। আমি এখানে কিন্তু পাকস্থলী নিচে বা ক্ষুদ্রান্ত কোনো ছবি আঁকিনি, ডিওডিনামের কোনো ছবি আঁকিনি। দেখো আমি পিত্তাশয় ছবি এঁকেছি, পিত্তনালী এঁকেছি, তার নিচে দেখো যদি খেয়াল করে দেখো আমি গ্রহিণী এঁকেছি। ঠিক আছে, গ্রহিণী এঁকেছি। তো এই গ্রহিণীর সম্বন্ধে আমরা যদি খুব সহজভাবে যদি যাই তাহলে আমরা এখানে পাবো। ঠিক আছে, আমি দেখো অগ্নাশয় গ্রন্থিটা 2 বার লিখে ফেলেছি, কারণ ক্লিয়ারলি আসছিল না বলে আমাকে লিখতে হয়েছিল। তো যাই হোক, সেটা আমি যাচ্ছি না। তো এখানে দেখো এই জায়গাটাতে যদি যাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে পুরো পিকচারটা হচ্ছে, যার উপর পিকচারটা আমরা নির্ভর করে করছি সেটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থির ক্ষেত্রে যদি আমরা বলি যে এই ইউ আকৃতির বাঁক থেকে প্লীহা পর্যন্ত অগ্নাশয় রয়েছে, এবং এই অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলি। এই গ্রন্থি থেকে বলছে দুটি হরমোন খরিত হয়, ইনসুলিন, গ্লুকাগন। ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যে ইনসুলিন এবং গ্লুকাগন বলছি, দেখো এখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অগ্নাশয়ের ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে, এই জায়গাটা আমরা ক্লিয়ারলি মাথায় না রাখি তাহলে কিন্তু আমাদের এখানে একটা নেগেটিভ পয়েন্ট চলে আসবে। দেখো এখানে বইয়েতে ইনসুলিন এবং গ্লুকাগন কথাটা বলে ফেলছে, কিন্তু এই ইনসুলিন এবং গ্লুকাগন কোথা থেকে খরিত হয় বা কি থেকে খরিত হয় সেটা কিন্তু এখানে কথাটা বলা নেই। এটা আমাদের প্রথমেই জানতে হবে। এবং এই অগ্নাশয় গ্রন্থি যে বলছি, এই অগ্নাশয় গ্রন্থিটাও কিন্তু আমাদের কিন্তু ক্লিয়ার জানতে হবে। যদি আমি না জানি তাহলে কিন্তু আমাদের হরমোন সম্বন্ধে সম্পূর্ণরূপে সেটা কিন্তু ক্লিয়ার হবে না। তো এখানে দেখো প্রথমেই যদি আমরা ছবিতে যাই, দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা সেখানে বলেই দিচ্ছি যে এটা অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হচ্ছে। দেখো মাথার উপরে দেখো একটা জায়গায় আলফা লিখেছি, একটা জায়গায় বিটা লিখেছি, একটা জায়গায় ডেল্টা লিখেছি। দেখো একদম যদি স্পষ্টভাবেই দেখো আলফা, বিটা, ডেল্টা, তাহলে এই যে তিনটা অংশ দেখছো, এই তিনটা অংশের মধ্যে আলফা থেকে কি নিশ্চিত হয়, বিটা থেকে কি নিশ্চিত হয় এবং ডেল্টা থেকে কি নিশ্চিত হয় সেটা আমাদের ক্লিয়ার জানতে হবে। তার আগে
আমার একটি কথা বলা খুব গুরুত্বপূর্ণ দরকার, সেটা না বললে এই জায়গাটাতে কিন্তু কমপ্লিট হবে না, এই জায়গাটা কমপ্লিট হবে না। প্রথমেই যদি আসি, দেখো তোমরা দেখতে পাবে এক এক জায়গায় যে এই অগ্নাশয়ের মধ্যে একটা কথা আমরা ব্যবহার করি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের অ্যালভিলায়ের মধ্যবর্তী স্থানে যে বিশেষ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কোষপুঞ্জ দেখা যায় তাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে। আবার বলছি, অগ্নাশয়ের অ্যালভিলায়ের মধ্যবর্তী স্থানে যে বিশেষ ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কোষপুঞ্জ দেখা যায় তাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে। খুব ভালো কথা। এবার দেখো এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ক্ষেত্রে আমরা কি পাই, যে এরাই অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃস্রাবী গ্রন্থির অংশ। ঠিক আছে, তো এই অগ্নাশয়কে যদি প্রস্থচ্ছেদ করা যায় তাহলে আমরা এখানে 4 প্রকার কোষ দেখতে পাবো। কি কি কোষ? বিটা কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ, পলিপেপটাইড ক্ষরণকারী কোষ। বিটা কোষ থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন, আর পলিপেপটাইড ক্ষরণকারী কোষ থেকে পলিপেপটাইড, পলিপেপটাইড। ঠিক আছে, এখানে দেখো পুরোপুরি আমি ছবিটা পুরোপুরি আঁকিনি, এখানে এই ছবিটা যদি এটা ছবিটা আরো অনেক বড়, যদি আমরা প্রস্থচ্ছেদ করি তখনই এই ছবিটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। প্রস্থচ্ছেদ মানে আমরা সেটাকে যদি কাটি, তো দেখো এখানে দেখো খুব সহজে আমরা কতগুলো কোষ কিন্তু ক্ষরণকারী পেয়ে গেলাম। ঠিক আছে, যেগুলো আমাদের শরীরে কার্যকারী, আমাদের শরীরে কার্যকারী। ঠিক আছে, তো এইবার দেখো এখানে যদি আমরা যদি চলে আসি, তো এখানে আমাদের বিটা কোষ থেকে খরিত হচ্ছে ইনসুলিন। দেখো তোমাদের বইয়ে যদি যাই, দেখো লেখা আছে অগ্নাশয় গ্রন্থি খরিত এই হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে, গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। আবার কখনো কখনো প্রোটিন, আবার ভুল বললাম, একটু বাদ চলে গেছে, আবার গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে। আবার কখনো কখনো প্রোটিন, ফ্যাট ও গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, ফলে রক্ত গ্লুকোজের মাত্রা ঠিক রাখে বা ঠিক থাকে। ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমে, তাই একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। তার মানে আমরা এখানে পাচ্ছি ইনসুলিন আমাদের ডায়াবেটিস রোগ, যেটাকে আমরা মধুমেহ রোগ বলি, সেই রোগটা থেকে আমাদের রক্ষা করার চেষ্টা করে। তো দেখো এখানে সোজা কথায় যদি বলি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হরমোন হচ্ছে ইনসুলিন, যা আমাদের অ্যান্টিবায়োটিক হরমোন রূপে কাজে দেয় বা আমাদেরকে সেটা সুবিধা দেয়। দেখো এখানে দেখো খুব সহজে যদি আমি যাই, এখানে আমি খুব সহজভাবে যদি বলি যে আমাদের ইনসুলিন এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কেন? কারণ হচ্ছে ইনসুলিন আমাদের কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে। আমরা দ্বিতীয় বলতে পারি প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে। তৃতীয় কি বলতে পারি? ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করে। তাহলে দেখ কেন বললাম, কারণ দেখো প্রথমেই দেখো যে প্রথম পার্টে আমরা বলছি ইনসুলিন কোষপর্দা থেকে গ্লুকোজকে ঢুকতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে দেখো পরের লাইনেই বলছি যে গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদন করে, তাহলে কার্বোহাইড্রেটের কাজ চলে গেল। নেক্সট পরের কাজে দেখো বলছি গ্লুকোজকে প্রোটিন, ফ্যাট এবং গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়। এটা আমরা 2 নম্বর কাজে চলে গেলাম। নেক্সট কাজ যদি বলি, এই কাজটা এখানে লেখা নাই, তাহলে দেখো সোজা কথায় যদি আমরা কাজের ক্ষেত্রে যাই, তাহলে আমরা খুব সহজভাবে যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি যে ইনসুলিনের কলাকোষে গ্লুকোজের বিশেষণ বৃদ্ধি করে, অর্থাৎ কোষে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে। ইনসুলিন কলাকোষে গ্লুকোজ দহনে সহায়তা করে, বিশেষ করে গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিড তাতে পরিণত করতে সাহায্য করে। ইনসুলিন যকৃৎ ও পেশি কোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে জমা রাখে। দেখো এটার একটা ট্রাম আছে, সেই ট্রামটা কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লাইকোজেনেসিস কি সেটা আমাদের
জানা দরকার, ঠিক আছে? গ্লাইকোজেনেসিস কি সেটা আমাদের জানা দরকার। তারপরে দেখো আমরা যদি চলে আসি তারপরের পার্টে, তারপরের পার্টটা খুব সুন্দর জায়গা। দেখো তারপরের পার্টের ক্ষেত্রে কি আছে, তারপরের পার্টের ক্ষেত্রে আমরা যদি বলি যে ইনসুলিন প্রোটিন ফ্যাট বিপাক ইত্যাদি তো গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, এটারও একটা পার্ট নাম আছে। কি পার্ট নাম? এটা কোথায় ঘটে? যকৃতে ঘটে। যকৃতে প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ সৃষ্টি যে হয় তাকে নিউ গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিউজেনেসিস বলা হয়, ঠিক আছে? আর নেক্সট আমরা বলতে পারি রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে, বিশেষ করে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তা কমিয়ে স্বাভাবিক করাই হচ্ছে ইনসুলিনের কাজ। তাই জন্য এটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হচ্ছে। এবার দেখো এখানে তো আমরা অ্যান্টি ডায়াবেটিক বললাম, আরেকটি কোশ্চেন এখানে পড়ে যে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন কেন বলে? কারণ দেখো ইনসুলিন আমাদের মেদকলার যে গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতি করছে, এবার প্রস্তুতি করার পর ফ্যাটের যখন জারণ ক্রিয়া ঘটছে তখন সেখানে বাধা সৃষ্টি করছে, তার ফলে সেখানে কিটোন বডি তৈরি হচ্ছে। কি কি কিটোন বডি? অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কিটোন বডি যে বাধা সৃষ্টি করে কিটোন বডি আটকে দিচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে একটা সমস্যা সৃষ্টি করছে, তাই জন্য একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে। তাহলে এটাকে তোমাকে কিন্তু তোমার মতো করে সেটা তুমি লিখতে পারো, সেটা তোমার মতো করে, ঠিক আছে? এবার দেখো এর পরে আমাদের একটি পার্ট জানতে হবে, যেটা না জানলে আমাদের কিন্তু কমপ্লিট হবে না। কি কমপ্লিট হবে না? এই ইনসুলিনের ক্ষেত্রে কমপ্লিট হবে না। দেখো ইনসুলিন ক্ষরণ কম হলে কলাকোষে গ্লুকোজের দহন হ্রাস পায় বা কমে যায়, তার ফলে যকৃতে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া স্লথ হয়ে যেতে পারে বা মন্থর হয়ে যেতে পারে অথবা বন্ধও হয়ে যেতে পারে। তার ফলে শর্করার পরিমাণ বেড়ে যায়, যেটাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিয়া। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে প্রতি 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? প্রতি 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 mg। 80 থেকে 120 mg। রক্তে শর্করার পরিমাণ যদি কোনো কারণে 180 mg হয়ে যায়, তাহলে বুঝতে হবে তোমার শরীরে শর্করা হয়ে গেছে। তার মানে আমাদের মূত্র দ্বারা শর্করা নির্গত হবে, তাহলে মূত্রে শর্করা নির্গত হওয়াকে বলে গ্লাইকোসুরিয়া। রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত হওয়াকেই মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস বলে। এক্ষেত্রে আমরা যদি কম পরিমাণে ইনসুলিন ক্ষরণ হয় তার ফলে হতে পারে। এবার দেখো এর পরে চলে আসছি আমরা আরেকটি নাম এখানে আমরা জেনেছি, সেটা হচ্ছে গ্লুকাগন। রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখতে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটোই হরমোন খুব কার্যকারী। কিন্তু ইনসুলিনের বিপরীত রূপে কাজ করে গ্লুকাগন। ইনসুলিনের বিপরীত রূপে কাজ করে গ্লুকাগন। আমরা খুব সহজে যদি বলি গ্লুকাগনের কাজ, রক্তে শর্করার পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে এবং রক্তে সরবরাহ করে। গ্লুকাগন যকৃতে গ্লুকোনোজেনেসিস প্রক্রিয়ায় শর্করা ও প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে। তার মানে আমি খুব শর্টে যদি বলি, একটা বাক্যে যদি যাই, তাহলে বলতে পারি ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে, গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে, মানে বৃদ্ধি করে। একজন যেমন কমায় আরেকজন তেমন সেটা বৃদ্ধি করে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে আমাদের যদি এখানে আমরা ইনসুলিনের কাজ তো আমরা বলে ফেলেছি, তো এখানে দেখো একটি কথা লেখা আছে তোমাদের বইয়ে, বলছে এই হরমোনের কম ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বেরিয়ে যায়, কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারে বারে খিদে পায়, শরীর অবসন্ন হয়ে পড়ে, রক্তে চিনির পরিমাণ বেড়ে থাকার জন্য রোগ জীবাণু সংক্রমণ বাড়ে। আমাদের ইনসুলিন বেড়ে যাওয়া মানে মধুমেহ রোগ হতে গেলে কি ক্ষতি করে? আমাদের হৃৎপিণ্ড, বৃক্ক এবং চোখের কার্যক্ষমতা আমাদের নষ্ট করে ফেলে। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে। দেখো এখানে যদি যাই, শর্করা তোমার দেহে হয়েছে তুমি কি করে বুঝবে? তুমি বুঝবে তোমার মূত্রের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে, বারবার করে মূত্র ত্যাগ করতে যাবে,
এবং যখন তুমি মূত্র ত্যাগ করবে সেখানে শর্করার উপস্থিতি লক্ষ্য করতে পারবে। কেমন করে? দেখবে তুমি যেখানে মূত্র ত্যাগ করছো সেখানে পিঁপড়া এসে চলে আসছে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার মূত্রের সঙ্গে শর্করা নির্গত হচ্ছে, তার মানে তোমার সুগার হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। কি পাবে? তৃষ্ণা পাবে। ধরো বারবার করে জল খাওয়া, তৃষ্ণা পাবে। কোথাও কেটে গেলে ঘা শুকাবে না। দেহের ওজন অতিরিক্ত মাত্রায় কমে যেতে পারে। খিদে প্রচুর পরিমাণ পাবে। এই যে অংশগুলো পাবে, এই অংশগুলোর দ্বারাই তুমি বুঝতে পারবে তোমার শরীরে ইনসুলিনের, বা সোজা কথায় যদি বলি, রক্তের শর্করা বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে এখানে এই জায়গাতে আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি জিনিস? আগের বছর তোমাদের কিছু দাদা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা এখনই মাথায় আসলো। স্যার, মধুমেহ আর বহুমূত্র রোগ দুটো কি এক? অবশ্যই এক না। দুটোর ট্রামই তুমি নাম শুনতে পাচ্ছ। মধুমেহ মানে ডায়াবেটিস মেলিটাস, আর বহুমূত্র ডায়াবেটিস ইনসিপিডাস। দুটো শব্দের ডায়াবেটিসটা আসছে, মানে দুটোর কাজ যদি বলি একই, ঠিক আছে, বা উপসর্গ একই, কিন্তু দুটো আলাদাভাবে নির্গত হচ্ছে। মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হয়। কখন? ইনসুলিন হরমোনের কম ক্ষরণ যখন হয়। আর ডায়াবেটিস ইনসিপিডাস পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন কম ক্ষরণ যখন হয়, তখন ডায়াবেটিস ইনসিপিডাস হয়। মানে সোজা কথায় দুটোতেই কিন্তু বারবার করে মূত্রত্যাগ তোমায় করতেই যেতে হবে, ঠিক আছে। তো সেখানে তাদের কারণের ক্ষেত্রে যদি আমরা যাই, তারা দুইজনই দুটো অংশ থেকে নির্গত হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি মাথায় না রাখি তাহলে আমাদের কাজ হবে না। এবার দেখো, এর পরের পার্টে যদি আমরা চলে আসি, হ্যাঁ, আরেকটি প্রশ্ন এখানে আসে যে ইনসুলিনের হরমোন, ইনসুলিন তো একটা হরমোন, এই হরমোনের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। দেখো, আমাদের যদি কারো কোনো সময় কোনো কারণে যদি দেহে ইনসুলিনের পরিমাণ বা শর্করার পরিমাণ যদি বেড়ে যায়, তখন আমরা ইনসুলিনটা আমাদের চামড়ার নিচে, যে নরম যে চামড়া থাকে, সেই চামড়ার নিচে কৃত্রিম ইনসুলিন ইনজেক্ট করি। তার ফলে সেই ইনসুলিন মাধ্যমের ফলে আমাদের দেহে কিন্তু শর্করার পরিমাণ কমানোর চেষ্টা করা হয়। কোনো কারণবশত কারো যদি শর্করা রোগ বা ডায়াবেটিস রোগ হয়, তাকে যদি ইনসুলিন নিতে হয়, তাকে ইনসুলিন নিতেই হবে। ইনসুলিন না নিলে তিনি সুস্থ হবে না। অনেক সময় ওষুধ দিয়েও আমরা কন্ট্রোল করতে পারি। যদি পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু আমাদের এই পরিমাণটাকে কমানোর জন্য ইনসুলিন, কৃত্রিম ইনসুলিন প্রয়োগ করতে হয়, ইনজেক্ট করতে হয়। ওষুধ দ্বারাও কমে, সেটা মাত্রার উপর নির্ভর করছে, ঠিক আছে। এবার দেখো, এখানে এটা গেল একটা ব্যবহারিক কোশ্চেন। এরকম আসতে পারে হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো, তখন আমরা কিন্তু ইনসুলিনের যে হরমোনের ব্যবহারিক প্রয়োগ, সেটাই আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে। এবার দেখো, এর পরের পার্টে যদি চলে আসি, তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে অ্যাড্রিনাল গ্রন্থি। আমি আগে বইয়ের পার্টটা পড়ছি। দেখো, অ্যাড্রিনাল গ্রন্থি যদি যাই, আমি এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এই যে মাথার উপরে টুপির মতো বসে আছে, আর এটা যে বৃক্ক, বৃক্কের উপরে আমি একটা ছোট্ট করে এঁকেছি। বৃক্কটা খুব একটা সুন্দর হয়নি, সিম বীজের মতো দেখতে হয়। সিম বীজের মতোই মোটামুটি লাগছে না, মোটামুটি একটু ছোট করে আঁকতে হচ্ছে, কারণ জায়গার অভাবের জন্য। তো জায়গা বড় থাকলে কি মিটিয়ে দেওয়া যায়, মিটিয়ে নিতে গেলে কি আমার আঁকতে যেমন সুবিধা। তো এখানে দেখো অনেকগুলো অংশ এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বলেই জায়গাটা কম পড়ে গেছে। তো দেখো, এখানে অ্যাড্রিনাল গ্রন্থি যদি যাই, আমাদের প্রত্যেকে জানি বৃক্ক থাকে, দুটো করে বৃক্ক থাকে। বৃক্কর ইংলিশ নাম হচ্ছে কিডনি। তো বৃক্কটা যদি আমরা খুব ভালো করে লিখি, যে এই প্রতিটি বৃক্ক বা কিডনির উপর ত্রিভুজের মতো এক জোড়া করে গ্রন্থি থাকে। দেখো, দুটো দুদিকে একটা একটা করে আছে, তাই জন্য এখানে এক জোড়া বলছে। বাম দিকের গ্রন্থিটি আকারে বড়, বাম দিকের গ্রন্থিটি আকারে বড়, ঠিক আছে। আর ডান দিকেরটা বাম দিকের থেকে ছোট হয়। বৃক্কের উপরে টুপির মতো বসানো। এই গ্রন্থি থেকে খরিত হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন, ঠিক আছে, যা আমাদের জরুরিকালীন অবস্থায় খরিত হয়। জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে, তাই জন্য এটাকে বা এই অ্যাড্রিনাল হরমোনকে আপদকালীন হরমোন বলে, আপদকালীন হরমোন বলে। এছাড়াও আরেকটি হরমোন খরিত হয়, সেটা কি? নর অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। তাহলে আমরা খুব সহজে যদি অ্যাড্রিনাল গ্রন্থির যদি অবস্থান জানতে চাই, তাহলে বলবো
যে এই অ্যাড্রিনাল গ্রন্থির যে মাথার উপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি বৃক্কের উপরে, সেই বাইরের স্তরকে বলে কর্টেক্স এবং ভিতরের স্তরকে বলে মেডালা। দুটো স্তর নিয়ে গঠিত হয়, কর্টেক্স এবং মেডালা। ঠিক আছে, এগুলো জায়গা থেকেও হরমোন খরিত হয়, সেটা আমি যাচ্ছি না। তো এই অ্যাড্রিনাল গ্রন্থির প্রতিটা বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থান করে বলে তাই একে সুপ্রেনাল গ্রন্থি বলে, সুপ্রেনাল গ্রন্থি বলে। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে সুপ্রেনাল গ্রন্থি কাকে বলে বা কেন বলে। বলে কেন? কারণ অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থান করে বলে তাই এই কারণে একে সুপ্রেনাল গ্রন্থি বলে। এবার দেখো কি কি হরমোন খরিত হয় আমরা জেনেই গেছি। একটা হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন, আরেকটি হরমোন হচ্ছে নর অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। তো এখানে দেখো খুব সহজে যদি আমরা যদি যাই, অ্যাড্রিনালিনকে কিন্তু এই যে সুপ্রেনাল গ্রন্থি যেমন বলে তেমন আরেকটা নামও চেনা যায়, এপিনেফ্রিন, এপিনেফ্রিন। এবার দেখো সংকটকালীন হরমোন কেন বলছি, এই কারণটা আমাদের জানা দরকার। দেখো স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালের ভূমিকা কিন্তু লক্ষ্য করা যায় না, কিন্তু কোনো কারণবশত রেগে গেলাম, ভয় পেলাম, আনন্দ পেলাম বা দুশ্চিন্তা হচ্ছে, কোনো কারণে শরীরে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে, সেই উত্তেজনা যদি কোনো কারণে সৃষ্টি হয় তাহলে এই অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের ক্রিয়াশীলতা কিন্তু বেশিক্ষণ লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তাহলে মানে সোজা কথায় যদি বলি, জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল, জরুরি অবস্থা শেষ হয়ে গেলে বা দূর হয়ে গেলে ক্রিয়াশীলতা যদি কমে যায় তখনই কিন্তু এই হরমোনের আর লক্ষ্য করা যায় না, তখন আমরা একদম নর্মাল অবস্থায় চলে আসি। এই যে আমরা যখন অ্যাড্রিনাল হরমোনের যে ক্রিয়াশীলতা যখন আমরা লক্ষ্য করতে পারছি, সেই জন্য এটাকে জরুরিকালীন বা সংকটকালীন বা আপদকালীন হরমোন বলে থাকে। ঠিক আছে, তো এবার দেখো এর কাজ যদি যাই, খুব সহজে যদি দেখো অ্যাড্রিনাল হরমোনের নিচে লিখেছে কাজ, বলছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই হরমোন আমাদের শরীরের শ্বাসকার্যের হারকে বাড়ায়, আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ক্ষমতা বাড়ায়, মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আমাদের বিভিন্ন মানসিক অবস্থা, ভয়, দ্বন্দ্ব ও পালানোর মনোবৃত্তিকে অ্যাড্রিনালিন হরমোন জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ করে। কেন? দেখো আমাদের দেখো কোনো সময় রাগ হয়, রাগ হলেই অনেক সময় হয়ে গেল মা বললো যা বাড়ি ছেড়ে চলে যা, তখন কি হলো, খরিত হতে শুরু করলো, তাহলে বাড়ি ছেড়ে চলে যাবো। কিছুক্ষণ পরে মনে হয় বাড়ি ছেড়ে গেলে খাবো কি, কোথায় থাকবো, পড়াশোনা কি করবো, বা কোনো জায়গায় ধরো ভয় হচ্ছে, সেসব ভয়ের জন্য অথবা দুশ্চিন্তা কোনো কারণে, ধরো বাবা কোনো কাজে গেছে, হ্যাঁ কোনো বিপদযুক্ত কাজে গেছে, সেইখানে তুমি খবরে শুনতে পারলে সেই জায়গাটা কোনো বিপদ ঘটেছে, বা বাবা কোনো কাজে গেছে, বাবার অফিসে কোনো না কোনো ভাবে আগুন লেগে গেছে, এই যে দুশ্চিন্তা, তো সেটা তোমার ক্ষেত্রেও তোমার বাড়ির যে কোনো কারো ক্ষেত্রে কিন্তু এই হরমোনটা খরিত হতে শুরু করবে। তো দেখো এখানে এই হরমোনের কাজ যদি যাই, তাহলে আমরা বলতে পারি, প্রথম পয়েন্ট বলতে পারি, সংবহন তন্ত্রের উপর ক্রিয়া করে, অর্থাৎ হৃৎপিণ্ডের গতিবৃদ্ধি করে, রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়। আমাদের সোজা কথায় হৃদ উৎপাদ এবং বৃদ্ধি করে, যার ফলে কি হয় কি দেখবে একটুতেই তোমার হৃৎপিণ্ড সচলতা খুব বেড়ে যায় লক্ষ্য করলে। তারপরে আমরা আসছি শ্বসন তন্ত্রের উপর ক্রিয়া। আমাদের যে ক্রোম শাখা বা ব্রঙ্কিয়ল থাকে সে আমাদের সাহায্য করে। পেশির ওপর ক্রিয়া, দেখো আমাদের এই অ্যাড্রিনাল হরমোনের প্রভাবে পেশির উত্তেজিতা এবং সংকোচনশীলতার যে ধর্ম সেটা বৃদ্ধি পায়। আমরা নেক্সট কাজ বলতে পারি যে এই হরমোনের প্রভাবে তো আমাদের মূত্রের পরিমাণ বেড়ে যায়। দেখো ভয় একটা শুরু হয়, তখন কি হয় দেখবা বারবার করে মনে হয় বাথরুম যাবো, দেখবে এটা সব থেকে ভালো উদাহরণ যদি বলি, পরীক্ষা তোমাদের সময় যদি শুরু হয় তখন দেখবে কোন স্যার কোন ঘরে পড়ছে, যদি অনির্বাণ স্যার পড়ে যায় তো তোমাদের টেনশন শুরু হয়ে যায় অনেকের, যে আজকে গার্ডটা কড়া দিয়ে দিবে, তখন দেখবে এই অ্যাড্রিনালিন হরমোনটা খরিত হতে শুরু করে। কিছুক্ষণ তোমাদের ক্ষরণ হয় বলে একটা মাথার মধ্যে দুশ্চিন্তা চলে, তারপরে আস্তে আস্তে আবার সেটা নাই হয়ে যায়, কমে যায়। তো এই যে হচ্ছে এই ক্ষরণটাই তোমাদের মাথায় চলে। তো দেখো সেখানে সেই জন্যই আমি কথাটা বললাম যে কি হয় কি, যে অ্যাড্রিনালের প্রভাবে পেশির উত্তেজিতা এবং সংকোচনশীলতা বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে পেশির অসারকার বিলম্বিত হয়। নেক্সট আরেকটা জিনিস আমি বলতে পারি, দেখবে আমাদের যখন এই অ্যাড্রিনাল হরমোন খরিত হয় তখন যে গায়ের লোমগুলো থাকে সেই লোমগুলো খাড়া হয়ে যায়। ঠিক আছে, খাড়া হয়ে যায়। এটা লোম কি কেন খাড়া হয়? কারণ এখানে অ্যারেক্টোরাস পিলাই বলে একটি পেশি থাকে, সেই পেশিটার সংকোচন ঘটে, তার ফলে লোমগুলো খাড়া হয়ে যায়। ঠিক আছে, তো এছাড়াও আমরা বলতে পারি যে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে এই
হরমোনের ফলে আমাদের মূত্রের পরিমাণ বেড়ে যায়, মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয়, ঠিক আছে। এছাড়াও আমরা বলতে পারি আমাদের যে বিএমআর, বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে, সেটাকে বাড়িয়ে দিয়ে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। তো এটা আমাদের সহজে মাথায় রাখতে হবে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে তো আমরা বললাম অ্যাড্রিনাল হরমোন খরিত হয়, এছাড়াও আমরা আরেকটি হরমোন বললাম, সেটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। এর কাজ কি? এর কাজ হচ্ছে দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে, আমাদের রক্তচাপ বৃদ্ধি করে, হৃৎপেশিকে উত্তেজিত করে এবং প্লীহার মসৃণ যে পেশি থাকে তার সংকোচন ঘটিয়ে দেয়, ঠিক আছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সোজা কথায় আমি যদি বলি, আমরা খুব সহজভাবে যদি বলি যে অ্যাড্রিনাল মেডালা থেকে অ্যাড্রিনালিন ছাড়াও তো নর অ্যাড্রিনালিন হরমোন খরিত হচ্ছে। এই হরমোনটা অ্যাড্রিনালিনের বিপরীত রূপে কাজ করে, যেমন ইনসুলিন গ্লুকাগনের ক্ষেত্রে, সরি, ইনসুলিন গ্লুকাগন দুজনের বিপরীত হরমোন। এখানেও অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন পরস্পর বিপরীত ধর্মী হরমোন। এখানেও একটি কাজ রূপে কাজ করে, আমাদের ব্যবহারিক প্রয়োগ আছে। দেখবে আমরা যখন চোখে ডাক্তার দেখাতে যাই তখন দেখবে চোখের তারন্দ বড় করার জন্য আমাদের চোখে এক ধরনের ওষুধ দেয়। সোজা কথায় যদি বলি, চোখ পরীক্ষা করতে গেলে তারন্দ্রকে বড় করে দেখার জন্য ডাক্তাররা আমাদের চোখে এই অ্যাড্রিনালিনের একটি ওষুধ প্রয়োগ করে, যার ফলে তারন্দ্রটা বড় হয়ে যায়, বিস্ফোরিত হয়ে যায়। তার ফলে কি হয়, সহজে তারা পরীক্ষা করতে পারে। এছাড়াও আমাদের হাঁপানির টান কমানোর জন্য, ব্রঙ্কিয়লকে প্রসারিত করার জন্য অ্যাড্রিনাল প্রয়োগ করা। দেখবে তোমরা কোনো কারণে যদি চোখ দেখাও, চোখ দেখাতে গেলে দেখবে এখন বর্তমানে অনেক সময় দেয় না অনেক ডাক্তার, এই অ্যাড্রিনালটা একটি ওষুধ রূপে চোখের জন্য দেওয়া হয়, ঠিক আছে। একটু ব্রেক নিব, কারণ অনেকটা বকবক করছি অনেকক্ষণ ধরে। তো সেই বকবক থামানোর একটু কারণটাই আমি হাঁপিয়ে গেছি, একটু জল খেতে হবে। জল না খেলে তোমাদের সঙ্গে বকবক করতে পারবো না। দেখো তোমাদের বইয়ে যদি লক্ষ্য করো, সেখানে দেওয়া আছে এই অ্যাড্রিনালিন হরমোনের অধিক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়। এই জন্য এ ধরনের মুখকে বলা হয় মুন ফেস। মুখের ত্বক খসখসে ও ফ্যাকাশে হয়। মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়, ক্ষত সারাতে সময় লাগে, কম ক্ষরণে হজমের গন্ডগোল হয়, পেশির দুর্বলতা, এসব উপসর্গ লক্ষ্য করা যায়। এটা হচ্ছে তোমাদের অ্যাড্রিনাল হরমোনের যদি কোনো কারণে সমস্যা হয়, তার ফলে এই সমস্যাটা দেখা যায়, ঠিক আছে। দেখো এর পরে নিচে দেখো লেখা আছে যে অ্যাড্রিনাল গ্রন্থি খরিত অ্যাড্রিনালিন হলো জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন। দৌড়ানোর সময় খুব কম শক্তি দরকার হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত অ্যাড্রিনালিন সেই বাড়তি শক্তি যা তোমাদের যোগাতে সাহায্য করে। তাহলে সেটা অ্যাড্রিনাল হরমোনের ক্ষেত্রে আমরা পড়ে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে জননগ্রন্থি। এই জায়গাটাও খুব দরকারি এবং ইম্পর্টেন্ট। দেখো আমরা জননগ্রন্থিতে যদি চলে যাই, দেখো তোমাদের বইয়ে লেখা আছে ছেলে এবং মেয়েদের শরীরে ভিন্ন ধরনের জননগ্রন্থি থাকে। অবশ্যই ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। বলছে মেয়েদের শরীরে এই জননগ্রন্থির নাম হলো ডিম্বাশয়। এখান থেকে খরিত হয়
ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এবং আরেকটি হরমোন খরিত হয়, সেটা এখানে লেখা নাই, সেটা হচ্ছে রিল্যাক্সিন। রিল্যাক্সিন। ছেলেদের শরীরে এই জননগ্রন্থির নাম হচ্ছে শুক্রাশয়। এখান থেকে খরিত হয় টেস্টোস্টেরন নামক হরমোন। ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন ছেলে ও মেয়েদের দেহে একটি নির্দিষ্ট বয়সের পর সক্রিয় হয়, ফলে জননতন্ত্রে এবং শরীরে অন্যান্য অঙ্গের গঠনে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখো এখানে খুব সহজভাবে আমাদের বলে দিল কি কি আমরা লক্ষ্য করতে পারছি বা কি কি পাচ্ছি। তো এখানে দেখো এই জায়গাটাতে একটু ক্লিয়ার নাই। এখানে তোমাকে বলতে হবে যে শুক্রাশয়টা কোথায় থাকে। শুক্রাশয় থাকে দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে। স্ক্রোটাম নামক থলির মধ্যে, ঠিক আছে। জন্মের পূর্বে শুক্রাশয় দুটি উদর গহ্বরে অবস্থান করে। এবার যদি এর কাজ যদি যাই, প্রথম কাজ যদি বলি, আমরা অলরেডি জেনে গেছি যে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন খরিত হয়। পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন করে। গৌণ যৌন লক্ষণ, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যদি যাই পেশিবহুল হবে, গলার স্বর মোটা হবে, গোঁফদাড়ি হবে, মৌল বিপাকীয় হার এবং প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করবে। এগুলো হচ্ছে আমাদের টেস্টোস্টেরনের মেন কাজ। দেখো তোমাদের বইয়ে যদি লক্ষ্য করো, দেখো একই কথাই লেখা আছে যে এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়, ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলার স্বর ভাঙন ঘটে, গলার স্বর ভারী হয়। এবার দেখো আমরা যদি ডিম্বাশয়ে যদি যাই, স্ত্রী দেহে শনিগহ্বরে জরায়ুর দুপাশে অবস্থান করে। এখান থেকে কি কোন হরমোন খরিত হয়? এখান থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং আরেকটি হরমোন খরিত হয়, সেটা হচ্ছে রিল্যাক্সিন। তো দেখো ইস্ট্রোজেনের ক্ষেত্রে যদি যাই, ইস্ট্রোজেনের কাজ যদি বলি, দৈহিক পরিবর্তন, মানে মেয়েদের যে ত্বক কোমল এবং মসৃণ হয় সেটা লক্ষ্য করা যায়। স্তনগ্রন্থিতে স্নেহদ্রব্য পদার্থ সেগুলো সঞ্চিত হয় এবং আকারে বৃদ্ধি পায়, জরায়ুর আকৃতি বৃদ্ধি পায়। এবং যে কাজটি না বললে একদমই কাজ দিবে না, সেটা হচ্ছে এই সময় মেয়েদের একটি শারীরিক পরিবর্তন আসে, সেটা হচ্ছে ঋতুচক্র পরিবর্তন, যার জন্য আমরা একটা সময় পর মাতৃগর্ভে আমরা জন্মগ্রহণ করতে পারি। এটা যদি সঠিকভাবে না ঘটতো তাহলে কিন্তু কোনো মতেই সেটা কাজ দিত না। তো ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে এবং নারী দেহে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। অর্থাৎ আমরা বলতে পারি যে স্ত্রী দেহে খরিত হয় এই ইস্ট্রোজেন হরমোন, যার ফলে হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরের বদল আনে। এবং প্রোজেস্টেরনের কাজ যদি যাই, আমরা যখন স্ত্রী দেহে এটা লক্ষ্য করি, তখন স্ত্রী দেহে অমরা বা প্ল্যাসেন্টা মানে ভ্রূণ রূপে যখন থাকে, গর্ভাবস্থায় যখন ভ্রূণের রূপে থাকে, তখন তার বৃদ্ধি এবং পুষ্টিতে সাহায্য করে। এবং এই হরমোনের প্রভাবে ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ করে দেয়। এবং লক্ষ্য করা যায় যে স্তনগ্রন্থের প্রসারণ এবং প্রসবকালে, মানে যখন আমরা মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার সময় হয়, সে সময় জনপথের পেশির প্রসারণ এই হরমোনের বিশেষ ভূমিকা দেখা যায়। এছাড়াও আমি একটি হরমোন বললাম, সেটা হচ্ছে রিল্যাক্সিন হরমোন। এই রিল্যাক্সিন হরমোনটা কি? কিছুই না, একই কাজ। যখন স্ত্রী দেহে ডিম্বাশয় এবং অমরা থেকে যখন ভ্রূণ সৃষ্টি হচ্ছে গর্ভাবস্থায়, তখন সেখানে এই হরমোনের পরিমাণটা বৃদ্ধি পায়। কিন্তু সন্তান যখন প্রসব হয়ে যায়, তারপরে কিন্তু এই হরমোনের আর কোনো মতেই লক্ষ্য করা যায় না, হরমোন বেরায় না, হরমোনকে আমরা দেখতে পাই না, ঠিক আছে, হরমোনটা শরীর থেকে খরিত হয় না। এবার দেখো আমাদের তোমাদের বইয়ে যদি চলে আসি, দেখো 234 পেজে কিছু উপসর্গ দেওয়া আছে এবং তার থেকে কি হরমোন খরিত হচ্ছে সেটাও লেখা আছে। দেখো, গ্রন্থি ফুলে ওঠে, চোখ দুটো যেন ঠেলে বাইরে চলে আসে, দেহের তাপমাত্রা বেড়ে যায়। কোন হরমোনের ক্ষরণের জন্য হয়? সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। দেহের অস্বাভাবিক বৃদ্ধি, হার বেড়ে যায়। কোন হরমোনের জন্য? HTH, সোমাটোট্রফিক হরমোন। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, মূত্রের সঙ্গে গ্লুকোজ বেড়ায়, বারে বারে খিদা পায়, শরীর অবসন্ন হয়ে পড়ে। কোন হরমোনের জন্য? ইনসুলিন হরমোনের জন্য। মুখমণ্ডল ফুলে গোলাকার হয়ে যায়, মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়, ক্ষত সারাতে সময় লাগে, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনের জন্য। দেখো আমরা তো হরমোনগুলো তো এখানে পড়ে ফেললাম। এখানে দেখো লক্ষ্য যদি করি আমরা,
যে প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রে তো আমরা তাদের অভাবজনিত লক্ষণগুলো পড়লাম, কিন্তু সেটাকে একটা যদি পরপর করে যদি মেনশন করে রাখা হয় তাহলে আমাদের কিন্তু সেটা পড়তে সুবিধা হয়। দেখো প্রথমেই যদি বলি জাইগান্টিজম, ঠিক আছে, তার মানে সোজা কথায় যদি বলি লম্বায় বেড়ে যাওয়া। শৈশবকালে যদি জিএইচ হরমোন, গ্রোথ হরমোন বা এসটিএইচ হরমোন যদি অধিক পরিমাণে খরিত হয় তাহলে সেখানে পিউটারি গ্রন্থির অতি সক্রিয়তার ফলে সেটা আমরা দেখতে পাই। তার ফলে কি হয়, কি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে দৈর্ঘ্যটা 7 থেকে 8 ফুট উচ্চতার হয়ে যায়। অ্যাক্রোমেগালি, এটা প্রাপ্তবয়স্কদের পিউটারি গ্রন্থিতে অধিক ক্ষরণ ঘটলে সেটা দেখা যায়। কি হয়, মানুষের চোয়াল, হাত পা, মেরুদণ্ড এগুলোর অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যায়। তারপরে আমরা চলে আসি কুশিং বর্ণিত রোগ, এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন অধিক ক্ষরণ এবং অ্যাড্রিনাল কর্টেক্সে যদি অতি সক্রিয়তা বৃদ্ধি পায় তাহলে এটা দেখা যায়। কি হয়, আমাদের মুখমণ্ডল, গ্রীবা, নিতম্ব দেশে অতিরিক্ত চর্বি বা মেদ জমে যায় বা সঞ্চয় ঘটে। তারপরে আসছি ডুয়ারফিজম, যাকে আমরা বলি বামনত্ব। পিউটারি গ্রন্থির স্বল্প সক্রিয়তা বা সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ বা গ্রোথ হরমোন বা জিএইচ, যাকে আমরা বৃদ্ধিপোষক হরমোন বলেছি, যদি কম ক্ষরণ হয় কি হবে, বৃদ্ধি ব্যাহত হবে। উচ্চতা সাধারণত 3 ফুট বেশি হবেই না, 3 ফুটের মধ্যেই থাকবে। তারপরে আসছি অ্যাক্রোমিক্রিয়া, এটাও হচ্ছে প্রাপ্তবয়স্কদের পিউটারি গ্রন্থির কম ক্ষরণ হলে সেটা দেখা যায়। হাত, পা, মুখমণ্ডল, মেরুদণ্ড এইসব অঞ্চলের অস্থিগুলো স্বাভাবিক বৃদ্ধি হয় না। তারপরে চলে আসছি ক্রেটিনিজম, শিশুদের দেখা যায় যদি থাইরক্সিন হরমোন কম খরিত হয়, বৃদ্ধি ব্যাহত হয়, জড়বুদ্ধি সম্পন্ন দেখা যায়, বাচ্চাদেরকে অলস প্রকৃতির হয়, যৌন লক্ষণ প্রকাশ পায় না। মিক্সিডিমা, প্রাপ্তবয়স্কদের দেখা যায় থাইরক্সিন হরমোন কম খরিত হলে। কি হয়, খসখসে লোমহীন চামড়া হয়, গলার স্বর মোটা হয়, চোখ মুখ ফোলা ফোলা হয়। তারপরে আসছি গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার। থাইরক্সিন যদি হরমোনটি অধিক ক্ষরণ হয় তাহলে সেটা দেখা যায়, গলগণ্ড বৃদ্ধি পায়, চোখ বিস্ফোরিত হয়ে যায়, বিএমআর বৃদ্ধি পায়। তারপরে আসছি আমরা ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। ইনসুলিন হরমোন কম ক্ষরণের ফলে সেটা হয়। আমরা খুব সহজেই জেনে গেছি যে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় আর মূত্র থেকে শর্করা নির্গত হয়। তারপরে চলে আসছি আমরা ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র। এডিএইচ হরমোন কম ক্ষরণের ফলে হয়, ঘন ঘন এবং অধিক পরিমাণে মূত্রত্যাগ হবে আর বারবার করে জল পিপাসা পাবে। লাস্ট আসছি আমরা অ্যাডিশন বর্ণিত ব্যাধি, অ্যাড্রিনাল কর্টেক্সের স্বল্প সক্রিয়তার ফলে এই দেখা যায়। কি কি সমস্যায়, বেশি দুর্বল হয়, ত্বকের বর্ণ অস্বাভাবিক রূপে দেখা যায়, কম রক্তচাপ, এইসব লক্ষণগুলো আমরা পেয়ে থাকি। দেখো এই যে আমরা পরপর যে আমরা পড়ছি খুব সহজভাবে কিন্তু আমরা কিন্তু সেটা মস্তিষ্কে রাখতে পারি, ঠিক আছে। খুব কঠিন জিনিস নয়, খুব সোজা জিনিস, একটু পড়লেই সহজেই মাথায় রাখা যায়, আমরা রাখতেও পারি। কঠিন জিনিস একদমই না। সেক্ষেত্রে এই হরমোনগুলোকে খুব সহজভাবে আমরা কিন্তু মাথায় রাখলেই সেটা কাজ দেয়, ঠিক আছে। এবার দেখো এর পরে আমরা যদি চলে আসি, এরপরে কিছু অংশ আমাদের একটু জানা দরকার, না জানলে সেটা খুব একটা কার্যকারী হবে না। কারণটা কেন দেখো আমি এই জায়গাগুলোকে একটু তোমাদের মেনশন করে দিতে চাইছি যে তোমরা খুব সহজে সেটা বুঝতে পারছো। দেখো এখানে দুটো জিনিস মাথায় রাখবে, যে তোমাদের এখানে ওয়ার্ডটা নেই, সেটা হচ্ছে নিউরো হরমোন, ঠিক আছে, নিউরো হরমোন। তো নিউরো হরমোন কি, দেখো আমরা হরমোনটা যদি বলি তাহলে নিউরো হরমোন খুব সহজে বুঝতে পারবো। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ যা রক্ত বা দেহরস দ্বারা পরিবাহিত হয় এবং দেহের নানা কলাকোষের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু নিউরো হরমোন যদি বলি, স্নায়ুকোষ থেকে নিঃসৃত এবং নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ত্বকে উৎপন্ন হরমোনের নাম আমরা জানি, কিন্তু কি সেটা ভালোভাবে জানি না। অতি বেগুনি রশ্মির প্রভাবে ত্বকে ক্যালসিফেরল সৃষ্টি হয়, সেটাই হরমোন। এখানে দেখো এই যে হরমোনের ক্ষেত্রে আমরা যে পড়ি বা আমরা জানছি, এখানে দেখো প্রথমেই আমি অগ্নাশয় শুরু করেছিলাম। তো সেখানে অগ্নাশয়কে
আমরা মিশ্রগ্রন্থি কেন বলছি সেটা আমাদের জানা দরকার। দেখো অগ্নাশয়কে আমরা মিশ্রগ্রন্থি কেন বলছি, কারণ মিশ্রগ্রন্থি মিন্স যেখানে বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুটো একসঙ্গে সমন্বয় ঘটছে, তাই জন্য আমরা মিশ্রগ্রন্থি বলছি। এরকম দুটো মিশ্রগ্রন্থি উদাহরণ শুক্রাশয়, ডিম্বাশয়। কিন্তু এখানে কিন্তু যদি 1 নাম্বার থাকে, ঠিক আছে, যদি 2 নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি কেন বলে যদি লেখো যে বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে কিন্তু 1-এর বেশি পাবা না, হাফও পেতে পারো। তো সেখানে তোমাকে ক্লিয়ার অ্যান্সার বলতে হবে। কি বলতে হবে? অগ্নাশয়ের প্যানক্রিয়াটিক অ্যাসিনি, অগ্নাশয়ের প্যানক্রিয়াটিক অ্যাসিনি অগ্নাশয়ের রস ক্ষরণকারী কোষসমূহ থেকে পাচক রস ক্ষরিত হয়ে অগ্নাশয় নালী দিয়ে গ্রন্থির বাইরে নিঃসৃত হয়, যার থেকে বিটা, আলফা এবং ডেল্টা কোষ থেকে আমরা বলতে পারি যে কি কি হরমোন ক্ষরিত হচ্ছে, ইনসুলিন, গ্লুকাগন এবং সোমাটোস্টেটিন, যা সরাসরি রক্তে মিশে যাচ্ছে। এই জন্য বা অগ্নাশয়কে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির কোষ দ্বারা গঠিত হয় বলে তাই একে মিশ্রগ্রন্থি বলে। ঠিক আছে? তারপরে একটি কোশ্চেন খুব সহজভাবে আমরা যদি যাই, সেটা হচ্ছে কি, পিটুইটারি নিঃসৃত একটি প্রজনন প্রভাবকারী হরমোনের নাম লেখো। এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো ঠিক আছে, এইটুকুনটা জায়গা আমরা জেনে নিলাম। এবার দেখো আমরা আগের দিন অগ্র পিটুইটারি পর্যন্ত পড়েছিলাম, পশ্চাৎ পিটুইটারি এবং মধ্য পিটুইটারি কিন্তু আমরা পড়িনি। তো এখানে প্রথমেই আমাদের মধ্যভাগ যদি যাই, মধ্যভাগ থেকে আমাদের এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়, যা আমাদের স্তন্যপ্রায়ী প্রাণী ছাড়া অন্যান্য যে যত সব আমরা মেরুদণ্ডী প্রাণী দেখি তাদের ত্বকের বর্ণ গঠনে সাহায্য করে, অর্থাৎ মেলানিন রঞ্জক উৎপাদন সাহায্য করে ত্বকের বর্ণ গঠন করে। এছাড়া আর কোনো হরমোন এখান থেকে নিঃসৃত হয় না। লাস্ট আসছি পশ্চাৎ ভাগ, তা থেকে নিঃসৃত কি হয়? এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন। এর কাজ কি? এর কাজ হচ্ছে বৃক্কীয় নালীর পুনঃশোষণে সাহায্য করে। যদি কম ভাবে ক্ষরিত হয় তাহলে শর্করাবিহীন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস, যাকে আমরা বহুমূত্র রোগ বলি, সেটা এখানে সৃষ্টি করে। এছাড়াও রক্তবাহের প্রাচীর সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, রক্তবাহের প্রাচীর সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। লাস্ট আসছি আমরা অক্সিটোসিন। গর্ভাবস্থায় জরায়ুর সংকোচন ঘটিয়ে ভ্রূণ ও প্ল্যাসেন্টা নির্গমনে সাহায্য করে এবং দুগ্ধক্ষরণও সাহায্য করে থাকে। তাহলে আমাদের এখানে মধ্যভাগ এবং পশ্চাৎভাগ ভাগ হরমোন সম্বন্ধে আমরা পড়ে ফেললাম। এবার দেখো এই যে এই অংশগুলো আসছে, এখানে একটি কোশ্চেন আসে যে সর্বাপেক্ষা ছোট অনালগ্রন্থির উদাহরণ দাও। আমরা অনেকেই জানি পিটুইটারি গ্ল্যান্ড, না, সর্বাপেক্ষা ক্ষুদ্র অনালগ্রন্থি যদি বলি তাহলে হবে পিনিয়াল বডি। কোথায় থাকে? আমাদের মস্তিষ্কের কর্পাস কালোসামের নিচে এবং তৃতীয় নিলয়ের কাছে অবস্থিত থাকে। ঠিক আছে? এটি কি আরেকটি নামেও চেনা হয়? এপিফাইসিস সেরিব্রি, এপিফাইসিস সেরিব্রি, এটা মাথায় রাখবে। এবং আরেকটি প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা জানা দরকার, সেটা না জানলে কোনো মতেই সেটা সম্ভব না। সেটা হচ্ছে যে আমাদের যে হরমোন ক্ষরিত হয় সেখানে দুটো পার্ট আমরা জানি না। সেক্ষেত্রে আমি বলেছিলাম, হয়তো তোমরা অনেকেই খেয়াল করেছো কিনা আমি জানি না, যে হাইপোথ্যালামাস থেকে যেসব হরমোন ক্ষরিত হয়, অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে
হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে। আমাদের যে অগ্রমস্তিষ্ক থাকে সে অগ্রমস্তিষ্কের থ্যালামাসের নিচে অবস্থান করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে পিউটারি গ্রন্থি, তাই তাকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থিও বলা হয়। এটাও আমাদের মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে আমাদের কাজ হবে না। এবার দেখো, এর পরে যদি আমরা হরমোনের ক্ষেত্রে যদি যাই, আরেকটি অংশ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, আর প্রচুর জায়গা আছে, শুধু ইম্পর্টেন্ট বলে কিন্তু আমাদের কিন্তু লাভ নেই, প্রচুর জায়গা আছে। তিনটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে স্থানীয় হরমোন বা লোকাল হরমোন। যেসব হরমোনের ক্রিয়া প্রধানত উৎস গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ থাকে তাকে লোকাল হরমোন বলি। যেমন উদাহরণ হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে, এছাড়াও আরো প্রচুর উদাহরণ আছে। তারপরে আমরা চলে আসতে পারি ট্রফিক হরমোন, কেন বলছি, বা উদ্দীপক হরমোন। যে সকল হরমোন কোনো একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে একটি অনাল গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে, তাকে আমরা উদ্দীপক হরমোন বা ট্রফিক হরমোন বলি। যেমন বলতে পারি আমরা পিউটারি গ্রন্থি থেকে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হয়, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, তাই নয় এটাকে ট্রফিক হরমোন বলে। এরকম উদাহরণ এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ, এসটিএইচ, এইগুলো একটু মাথায় রাখতে হবে, না রাখলে কিন্তু কমপ্লিট করতে পারবে না, ভুলে যাবে। এখানে একটি কোশ্চেন আমরা পড়েছিলাম গলগণ্ড রোগ, ঠিক আছে। গলগণ্ড রোগ কাদের হয়? গলগণ্ড রোগকে আমরা যদি বলি তিনটা ভাবে চিনি, গ্রেভস বর্ণিত রোগ বা গয়টার বা গলগণ্ড। কাদের হয়? পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের এই রোগটা দেখা যায়, কারণ পাহাড়ি অঞ্চলে যে মাটি থাকে সেখানে আয়োডিন থাকে না, তার ফলে যে তারা যে ফসল উৎপন্ন করে সেখানে আয়োডিনের পরিমাণ কমে যায়। থাইরক্সিনের মূল উপাদান তো আয়োডিন, তাহলে আয়োডিন যদি বিহীন যদি খাবার খায় তাহলে তার গলগণ্ড রোগ হবে। তাহলে এটা একটা কোশ্চেন তোমাদের মাথায় রাখতে হবে। আরো প্রশ্ন আছে কিছু, যেগুলো হরমোনের তো শেষের জায়গা নেই, প্রচুর প্রশ্ন, হরমোন শেষ করার জায়গাটাই নেই। মানে কি তুমি পড়বে আর কি পড়বে না সেই জায়গাটার বিশাল বড় অভাব। আরেকটি হরমোন বলছি, প্যারাথাইরয়েড। থাইরয়েড গ্রন্থির পশ্চাৎ দিকে বা পশ্চাৎ ভাগের দিকে আংশিকভাবে থাইরয়েডের সঙ্গে দুই জোড়া ডিম্বাকার গ্রন্থি দেখা যায়, সেটাই হচ্ছে প্যারাথাইরয়েড। এর থেকে হরমোনটা কি নিঃসৃত হয়? প্যারাথ হরমোন, ঠিক আছে। তো এটা কি? এটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যুক্ত প্রোটিন হরমোন। এর কাজ বলতে যদি যাই, আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, আর সেরকম ভাবে কোশ্চেন পড়ে না। তারপর আরেকটি আসতে পারি থাইমাস। এটাও আমাদের যে শ্বাসনালী থাকে সেই শ্বাসনালীর সম্মুখ ভাগে থাইরয়েড গ্রন্থির নিম্ন প্রান্তে দুখণ্ডে বিভক্ত থাইমাস গ্রন্থি আমাদের লক্ষ্য করা যায়। এটা এক ধরনের লসিকা গ্রন্থি। এরও যদি আমরা কাজ বলি, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, অ্যান্টিবডি গঠনে এবং ক্যালসিয়াম ফসফরাস গঠন করে অস্থি গঠনে সাহায্য করে। এর থেকে সেরকমভাবে বেশি কোনো কাজ নেই। আরেকটি প্রশ্ন আমার মাথায় আসছে কিন্তু মনে করতে পারছি না, কি বলবো, ফেরোমেন। হ্যাঁ, এটাই মাথায় আসছিল না, ফেরোমেন। দেখো ফেরোমেনটা কি? ফেরোমেনটা হচ্ছে, দেখবে তোমরা 7-এ পড়েছো যে একটি প্রাণী আরেকটি প্রাণীর আকর্ষণের জন্য চলে যায়। তো এখানে ফেরোমেনটার আমরা কাজে যাই, ফেরোমেনও একটা হরমোন সৃষ্টি করে। কি হয়? একটা প্রাণী ধরো অনেক দূরে আছে, আরেকটা প্রাণী সেই ফেরোমেনের গন্ধে তার কাছে চলে যায়, এটা আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে, ফেরোমেনের ক্ষেত্রে।
আমি অনেক জায়গায় দুটো ওয়ার্ড ইউজ করেছিলাম, প্ল্যাসেন্টা, অমরা। তো প্ল্যাসেন্টা অমরা হচ্ছে ভ্রূণ, যা জরায়ু গাত্রের সংযোগস্থলে অবস্থান করে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, তাহলেই যথেষ্ট, এর থেকে বেশি জানার দরকার নেই। আরেকটি প্রশ্ন তোমাদের মাথাতে অনেক জায়গায় আসতে পারে যে শুক্রাশয় থেকে তো আমরা একটাই হরমোন আমরা পাচ্ছি বললাম, টেস্টোস্টেরন, আরেকটি হরমোন খরিত হয় অ্যালডোস্টেরন। এই দুটোকে একসঙ্গে বলা হয় অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন, ঠিক আছে, একই কাজ, টেস্টোস্টেরনও যা কাজ এরও একই কাজ, আলাদা কোনো কাজ নেই। আর সেরকম প্রশ্ন আমার মাথায় আসছে না। তোমাদের যদি কোনো প্রশ্ন মাথায় আসে, তোমাদের আবার আমি একদিন গ্রুপ খুলে দেবো, সেই গ্রুপে পরীক্ষা নিব, তারপরে পরীক্ষা নিয়ে গ্রুপ খুলবো, তারপরে আমি যদি খুব দরকার পড়ে তাহলে তোমাদের আলোচনা করে দেবো, নচেত আলোচনার দরকার নেই, আলোচনার দরকার নেই। তোমরা প্রত্যেকে তোমাদের নাম, সেকশন এবং রোল নাম্বার দিতে শুরু করো। প্রথমে এ সেকশনের 1 থেকে 10 দাও, যেভাবে বলবো সেভাবেই দিবে, এক্সেস যদি কেউ দাও তার বাদ পড়ে যাবে। এ সেকশনের 1 থেকে 10 দিবে। বি সেকশনের 1 থেকে 10 দিবে। এ সেকশনের 1 থেকে 30 দাও। যদি অন্য কেউ দাও তার কিন্তু রোল কিন্তু যোগ এখানে হবে না। বি সেকশনের 11 থেকে 30 দাও। বি সেকশনের সম্পূর্ণ রোল মানে লাস্ট রোল পর্যন্ত কমপ্লিট করো, 30 থেকে 53 কি 54 পর্যন্ত আছো, কমপ্লিট করো। এ সেকশনের 31 থেকে 52 কি 53 পর্যন্ত আছো, দাও।